দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। জানা গেছে এই ৪২ দিনে মোট ৩৮ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এখন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু করার পালা। এর জন্য হামাস প্রস্তুত থাকলেও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির চেয়ে প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে জিম্মিদের মুক্ত করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও চাপ থাকায় মিশরের মধ্যস্থতায় আজ শুক্রবার ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু করেছে। অন্যদিকে বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্গঠনের নামে গাজা দখলের পরিকল্পনায় মেতেছেন। লাখ লাখ গাজাবাসীকে তিনি উৎখাত করে শহরটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারা বানাতে চান, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ আরব বিশ্বের 7টি দেশের নেতারাও বৈঠক করে ট্রাম্পের এই পরিকল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন। মধ্যপ্রাচ্য নিয়ে এমন উত্তেজনার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্প্রতি রাশিয়ার অবস্থানের দিকে ঝুঁকেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে জেলেনস্কিকে একনায়ক বলে আবার ইউটার্নও নিয়েছেন ট্রাম্প। ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্ব বাণিজ্য নিয়ে মার্কের নীতি এভাবে পরিবর্তন হতে থাকায় যুক্তরাষ্ট্র সফরে মনোযোগ বাড়িয়েছেন ইউরোপের নেতারা। গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের সাথে বৈঠক করেছেন, যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আলোচনায় সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যে প্রতিশ্রুতি চেয়েছে তা দিতে রাজি হননি ট্রাম্প। গাজা ও ইউক্রেন ইস্যুতে আসলে কি চাইছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের বাঁক বদলে কেমন হতে যাচ্ছে গাজা ও ইউক্রেনের ভবিষ্যৎ? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিয়েন্সের সাবেক উপ-উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সরওয়ার। এবং ইরান থেকে যুক্ত আছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে এই দুরালাপে। আমি শুরু করি গাজায় ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা, আপনাদের তিনজনের কাছ থেকে আসলে এই ছোট ছোট করে একটু জানতে চাই যে যা আমরা দেখতে পাচ্ছি যে সেই নতুন এআই ভিডিও ট্রাম্পের যেটি প্রকাশ করেছে। ট্রাম্প সেখানে ডলার উঠছে, ট্রাম্প বেলি ড্যান্সারের সাথে নাচছেন। আহ আমরা দেখছি এলন মাস্ক তিনি খাচ্ছেন, সূর্য স্নান করছেন নেতানিয়াহু। ট্রাম্প মানে এরকম একটা অন্যরকম গাজাকে দেখাচ্ছেন, তিনি যুদ্ধ বিধ্বস্ত গাজাকে এভাবে দেখাচ্ছেন। এই পরিকল্পনা অনেক সমালোচনা হচ্ছে, কিভাবে দেখছেন? কেন এমন পরিকল্পনা করছেন ট্রাম্প? এবং এই যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলোকে কি আদৌ গায়ে মাখছেন তিনি? ডক্টর মুস্তফা সরোয়ার, আপনার কাছ থেকে শুরু করি। হ্যাঁ, মানে আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে যে এআই জেনারেটেড ছবিতে ইলন মাস্ক, তারপরে ডোনাল্ড ট্রাম্প, আহ, এবং সঙ্গে রয়েছে নেতানিয়াহু। আহ, এটা কিন্তু যদিও সে মানে আমরা যে ডোনাল্ড ট্রাম্পকে চিনি, উনি হলেন ম্যানহ্যাটনের রিয়েল এস্টেট বিজনেসম্যান। পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ধান্দাবাজির জব হলো রিয়েল এস্টেটের বড় বড় ব্যবসায়ী, ডেভেলপার অফ ম্যানহাটন, যেখানে হান্ড্রেডস অফ মিলিয়ন্স ডলারের ডিল হয়। কাজে উনি একবার নিজেই বলেছিলেন যে ম্যানহাটনে রিয়েল এস্টেটে ব্যবসা করা এবং ডেভেলপার হওয়া হলো পৃথিবীর সমস্ত যত ধরনের বিভিন্ন ব্যাপার রয়েছে, মানে কুবুদ্ধি, সবগুলো জানতে হয়। তো উনি ওখানে বেশ দক্ষ বিজনেসম্যান। দি এটা আমার যেন মনে হচ্ছে যে এআই জেনারেটেড যে পিকচারটা দেখেছেন, এটা যে কি হবে আমরা জানি না। তবে 1 বছরেরও বেশি আগে তার জামাই, তার জামাতা, মেয়ের জামাতা, সে কিন্তু বলেছে যে ওই যে কোস্ট লাইনটা যেটা গাজার, মানে মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগরের সঙ্গে, ওটাকে তার নজর পড়েছে যে ওটাকে একটা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করা যায় কিনা। ওখানে ক্যাসিনো থাকবে, তারপরে মানে সুইমিং এবং অন্যান্য ওখানে বড় লোকদের ইয়াট যাবে। হ্যাঁ, যেটা আমরা দেখছি ফ্রেঞ্চ রিভিয়েরাতে,
মন্টি কার্লোর অফ ইসে আমরা যখন বেড়াতে যাই তখন আমরা ওটা দেখি। এমনকি আমরা মাঝে মাঝে ইসে মন্টিনিগ্রোতেও আমি দেখেছি, মন্টিনিগ্রোর কোস্ট এলাকাতে দেখেছি যে ইয়াট, বড় লোকদের ইয়াট। কাজে উনি ওরকম তার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং সেই কারণেই কিন্তু উনি বলেছেন যে 2.1 মিলিয়নের বেশি লোকদেরকে, মানে প্যালেস্টিনিয়ানদেরকে ওখানে উনি ফেরত আসতে নাও দিতে পারেন। এখন এটা আমরা জানি না যে কি হচ্ছে, কারণ মানে সবচেয়ে যেটা দুঃখজনক বিষয় হলো যে মেরুদণ্ডহীন যারা আরব রাষ্ট্রগুলো আশেপাশে যারা আছে, এদের কারো কোনো মেরুদণ্ড নাই। হ্যাঁ, এই মেরুদণ্ডহীনরা কি করে? কারণ আমি দেখলাম যে কাতার মনে হচ্ছে অলরেডি রাজি হয়ে গেছে। হ্যাঁ, মানে ডোনাল্ড ট্রাম্পের মানে যে প্ল্যান। কাজে আমরা এখন মানে একদম শিওর করে বলতে পারবো না যে কি ভাগ্যে রয়েছে এই যে বিধ্বস্ত জনপদ এবং তার যারা বাসিন্দা, যাদের দেশ, তাদের ভবিষ্যৎ যে কি হচ্ছে এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। অ্যাজ ইউজুয়াল ডোনাল্ড ট্রাম্প ইজ বার্গেনিং। সে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে বার্গেনিং এর যে অ্যাসিমেট্রিক্যাল, যেটা আমরা বলি অ্যাসিমেট্রিক্যাল যে ব্যাপারটা, হি ইজ ডুইং ইট টু দি বেস্ট। অ্যাসিমেট্রিক্যাল নেগোসিয়েশনস, যেটাকে আমরা ন্যাশ ইকুইলিব্রিয়াম বলি, এটা সে খুব ভালোভাবে শিখেছে। মানে যেটা আমাদের যে সে যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেখানে খুব ভালোভাবে শিখেছে ওটা। কাজে আমি জানি না কি হতে যাচ্ছে, কারণ তার যে নেগোসিয়েশন স্টাইল, যেটাকে আমি বলি ন্যাশ ইকুইলিব্রিয়াম, সে ওয়ার্টন স্কুলে ভালো করে শিখেছে, সেটাকেই সে অ্যাপ্লাই করছে। এবং এর যে পারমুটেশন কম্বিনেশন যে কোথায় গিয়ে দাঁড়ায় এটা কিন্তু বলা যাচ্ছে না। জি, ডক্টর মোস্তফা সরোয়ার, ধন্যবাদ আপনাকে। আমি গাজী আব্দুর রশিদ আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি বলা যাচ্ছে না বলে মোস্তফা সরোয়ার থামলেন। আপনার কি মনে হয় এটি কোথায় গিয়ে দাঁড়াবে? মনে হয় যে এটি আসলে বাস্তবায়নযোগ্য একটা পরিকল্পনা? তিনি চাইছেন মানে গাজাবাসী কোথায় যাবে? গাজাবাসী যাবে মিশর, জর্ডান, সেখানে তাদেরকে পুনর্বাসন করা হবে, এরকম একটা ইচ্ছা তার আছে। এইরকম একটা ব্যাপার কি আসলে মানে বাস্তবায়নযোগ্য বলে মনে হয়? ধন্যবাদ শারমিন আপনাকে, এবং বিশ্ব থেকে যারা যুক্ত আছেন দুরালাপে সবাইকে স্বাগত, এবং ঋদ্ধ দুজন প্যানেল আলোচক, দুজন আমার খুব প্রিয় মানুষ এবং শ্রদ্ধেয় মানুষ, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, কোথায় গিয়ে দাঁড়াবে? আমার কাছে প্রথমত মনে হয় না এটা বস্তুসম্মত কোনো পরিকল্পনা গাজা নিয়ে ট্রাম্প যেটি করেছেন। ট্রাম্প সম্পর্কে একটা কথা শুরুতেই বলে নেই, বিশ্লেষকরা কিন্তু এমন করে বলছেন তিনি একজন বেকুব, নির্বোধ, এবং এই কথাগুলো সাধারণ মানুষ বলছেন না, বলছেন বেশ বড় বড় মানুষ যারা বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশেষজ্ঞ। ইভেন কি আমরা টাইমস এর কলামিস্ট ডেভিড ব্রুকস এর কথা দেখেছি, তিনি পুরোপুরি ওনাকে বলেছেন বোকা একজন মানুষ। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রকে একেবারে নিঃশেষ করে দিচ্ছেন। তো এরকম একজন বোকা বা বেকুব মানুষ, তার মাথা থেকে এরকম পরিকল্পনা আসবে, এটা বিশ্ব বিস্মিত হতে বাধ্য। যেখানে এই বিধ্বস্ত জনপদ, যে কথা মুস্তফা সারোয়ার ভাই বলছিলেন, এই বিধ্বস্ত জনপদে গত 58 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আমরা যখন কথা বলছি তখন আজকেই 700 মরদেহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে গাজা উপত্যকায়, এবং সেখানে আরো 10,000 মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, উদ্ধার করা যায়নি। সেখানে হাহাকার চলছে। তখন সেখানে তিনি রিয়েল এস্টেট করার পরিকল্পনা করছেন এবং জবরদখল করার পরিকল্পনা করছেন, তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এটা অসম্ভব, এটা অলীক একটা বিষয়, এটা বাস্তবসম্মত নয়। এবং আরব বিশ্বের যে দেশগুলো আছে, কয়েকটি দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে তার এই পরিকল্পনাকে, এবং তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন, বৈশ্বিক নিন্দা সত্ত্বেও তারা এইটা ট্রাম্প আবার একটা বাস্তবায়নের কথা বলেছেন, ডেভেলপারদের খবরও দিয়েছেন। তো সেখানে এই আরব বিশ্বের নেতারা এর আগে যে বৈঠকটা সৌদি আরবে করলেন রিয়াদে, সেখানে তারা বলেছেন এটা যেখানে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মানুষরা তাদের স্বাধিকারের অর্থে মুক্ত ফিলিস্তিনের জন্য, অধিকার আদায়ের জন্য জীবন দিচ্ছে, মরণ কোন যুদ্ধ করছে, সেই তাদেরকে যেই জায়গা থেকে উচ্ছেদ করার মতো একটি কুৎসিত পরিকল্পনা কি করে তিনি করেন? এটি তাদের অধিকারকে পদদলিত করা হবে। ফলে এই ট্রাম্পের এই পরিকল্পনা একেবারে আকাশ কুসুম একটি পরিকল্পনা এবং একটি বোকার মতো পরিকল্পনা,
বিশ্বের কাছে এরকম একটা পরিকল্পনা ঘৃণার ছাড়া অন্য কিছু হতে পারে না। আমি শুধু এটুকুই বলবো। এবং তিনি মানবাধিকার সংগঠনগুলো যখন ট্রাম্প প্রশাসনের এই গাজা নিয়ন্ত্রণের যে ব্যাপারটি, সেটা জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং আজ কিন্তু এর আগের আমাদের যে প্রশাসন ছিল, বাইডেন প্রশাসন, তাদের বিরুদ্ধে আইসিসি তে কিন্তু আজকে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যখন তারা ওয়ার ক্রাইম করছে আহ, আহ, ইসরায়েল, তখন তাদেরকে সহায়তা করা হচ্ছে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে। ফলে বিষয়গুলো খুব হাস্যকর, খুব অমানবিক, খুব নিষ্ঠুর। এই পরিহাস আসলে সভ্য মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমার কাছে এটাই মনে হয়। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে আবার ইউটার্ন করে বলা হচ্ছে না, তারা সেখানে একটা চমৎকার পরিবেশ তৈরি করে ফিরিয়ে আনবে। আবার এক পক্ষ বলছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন রুবিও। আবার অন্য পক্ষ বলছেন যে না, এটা সম্পূর্ণ উপহাস ছাড়া আর কিছু নয়, কুক্ষিগত করা। সেখানে হামাসকে নিশ্চিহ্ন করে ফিলিস্তিনবাসীকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে একেবারে বের করে দিতে চায়, এটি তার পরিকল্পনা। নিষ্ঠুর এবং নিন্দা এবং কি বলবো, ঘৃণা করা ছাড়া এরকম পরিকল্পনাকে সমর্থন করা যায় না। সভ্যতার পরিপন্থী একটি পরিকল্পনা। ধন্যবাদ শারমিন। জি, গাজী আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকেও একই বিষয় বিশ্লেষণ কোথায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন রাখলেন ডক্টর মোস্তফা সরোয়ার। আমরা গাজী আব্দুর রশিদ বললেন যে আকাশ কুসুম বোকার মতো পরিকল্পনা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এরকম আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ট্রাম্পের জন্য অন্তত কোনো ব্যাপার না, যেটি তার পার্সোনালিটি আমরা দেখে অভ্যস্ত। কি মনে হয়, আপনার কি মনে হয় এটি এইরকম আকাশ কুসুম একটা পরিকল্পনা তার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব? তাকে কিন্তু সাংবাদিক যখন প্রশ্ন করেছেন, তিনি বলছেন দীর্ঘমেয়াদী দখল করবার পরিকল্পনা তার রয়েছে গাজাকে। হ্যাঁ, এই কথাটা, শেষের কথাটা আমার কাছে মনে হয় যে পরিধানযোগ্য, যে একটা দীর্ঘমেয়াদী দখল করার পরিকল্পনা এটা একটা। তবে আমি এইভাবে শুরু করি যে এতদিন আমি মনে করতাম যে ইসরায়েলিরা, এবং বিশেষ করে নেতানিয়াহুর মতন ইসরায়েলি যারা, তারা মানবিকতার সবচেয়ে বড় শত্রু। তারা ফিলিস্তিনিদেরকে মানুষ মনে করে না। কিন্তু এর চেয়েও খারাপ আমার কাছে মনে হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন। ওনাকে তো আমি দানব বা মনস্টার না বলে পারছি না। তার যে চিন্তাধারা, মানুষকে তাদের বাসভূমি থেকে সরিয়ে দিয়ে উনি ওখানে ব্যবসা বাণিজ্য ফেদে বসবেন। আমার কাছে কেন যেন মনে হয় যে এখানে নেতানিয়াহুর যে ইচ্ছা যে এখান থেকে গাজার একটা বড় অংশ ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেবেন, সেখানে থাকতে দেবেন না, তিনি দখল করে রাখবেন, সেইটাকেই অন্যভাবে তিনি বাস্তবায়িত করবার জন্য একটা প্ল্যান, পরিকল্পনা তৈরি করেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের তিনি যে একজন ব্যবসায়ী মানুষ, সেটাই বারবার তার থেকে চলে আসছে। মানুষ নন, একেবারে একটা অমানুষের পরিচয় দিচ্ছেন বারবার। কোন রকমের মানবিকতার কিছু তার মধ্যে নেই। এই যে মানুষগুলো যারা বারবার অত্যাচারের শিকার হচ্ছেন, কোথায় তাদের কিভাবে অবস্থার উন্নতি করা যায়, তাদেরকে তাদের কি বলে রাইটস, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, সেই চিন্তার কোনো কাছে কারেও নাই। আগের অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সে রিপাবলিকানই হোক আর ডেমোক্রেটিক হোক, তারা মুখে হইলেও বলার চেষ্টা করতো যে তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করার চেষ্টা করতো। উনি সেই দিকেও আর নাই। তিনি একেবারেই ফিলিস্তিনিদেরকে এখান থেকে উৎখাত করে তার ব্যবসা বাণিজ্য এবং ইসরায়েলিদের দখলটাকে পাকাপোক্ত করবার পরিকল্পনা করেছেন। সেটা এখন যেভাবে আমরা চিন্তা করি যে এত খারাপ তো মানুষ হতে পারে না, সুতরাং এটা বোকা, এইভাবে তাকে আমরা হয়তো কেউ কেউ হয়তো নজর আন্দাজ করতে পারেন, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি যে এটা খুব চিন্তিত, অনেক চিন্তা করে তারা একটা পরিকল্পনা তৈরি করেছেন, যাতে এই মানুষগুলোকে সত্যি সত্যি আর মনুষ্যত্বের মধ্যে না রেখে তাদেরকে উৎখাত করা এবং তাদের জায়গা জমিগুলো দখল করে নেওয়া, যেটা ইসরায়েল এতদিন ভরে চেষ্টা করেও পারছিল না, সেইটা করবার একটা নতুন পদ্ধতি বের করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার যে এই যে তিনি যে তার বেনিয়াসুলভ আচরণ, সেটা তো এখানে না বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে। আমরা হয়তো একটু পরে আলাপ করব যে তিনি এখন কি বলে জেলেনস্কির সাথে আলাপ করছিলেন, সে আলাপও শেষ হয়ে গেছে। সেখানে যে কি বলে মিডিয়ার সামনে তাকে কিভাবে অপমান করা হলো, সেগুলো আমি দেখছিলাম টেলিভিশনে। তো সুতরাং এটা ট্রাম্পের ক্ষেত্রে এটা একেবারেই অসম্ভব কিছু না। এটা এইভাবেই উনি এই পর্যন্ত এসছেন, মিথ্যা কথা বলে মানুষকে ছোট করে তিনি এইভাবে এগিয়ে গিয়েছেন এবং আরো বেশি অর্জন করবার, আরো বেশি
উপার্জন করবার চেষ্টা, এবং সাথে সাথে তার বন্ধু নেতানিয়াহু বা ইসরায়েলের কিছু অতি কি বলা যায় ইহুদিবাদী লোক যারা আছেন তাদেরকে, তাদের সমর্থনে কাজ করছেন তিনি। এটাই খুব পরিষ্কার হয়ে গেল এখানে। জি, এবং হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি তিনি ট্রাম্পের এই পরিকল্পনাকে খুবই প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। স্বাভাবিক। একটু যে যুদ্ধবিরতির যে পরিকল্পনা, যেটি প্রথম ধাপ শেষ হচ্ছে আগামীকাল, দ্বিতীয় ধাপ শুরু হবার কথা, কিন্তু নেতানিয়াহু এটাকে প্রথম ধাপকে আসলে প্রলং করতে চাইছেন। এই বিষয়টা নিয়েও একটু ছোট করে যদি শুনি যে সেটি আসলে কোন দিকে বা কোন পর্যায়ে আছে বলে, আমি ডক্টর মোস্তফা স্যার আপনার কাছ থেকে একটু মন্তব্য জানি। আপনার কাছে কি মনে হয় সেটি কোথায় আছে? যুদ্ধ বন্ধের পক্ষে না ইসরায়েল, সেটি তারা জানিয়ে দিচ্ছে যে তাদের লক্ষ্য অর্জনের আগে তারা যুদ্ধ থামাবে না। মানে হ্যাঁ, না, এখানে কি এখানে দেখতে ওই যে পাচ্ছেন? হ্যাঁ, এই যে প্রথম ফেজটাকে উনি আরো মানে বাড়াতে চাচ্ছেন, হুম, এটাও তার একটা বার্গেনিং চিপস। এবং উনি চাচ্ছেন যে যাতে যে বন্দি বিনিময়, বিশেষ করে ইসরায়েলি যারা হামাজের হাতে বন্দী রয়েছে, তাদের আরো বেশি মানে তার মানে প্রত্যর্পণ করা, ফেরত দেওয়া, এটাই যেন আমার মনে হয় যে তার মেইন উদ্দেশ্য। উনি টাইম ফ্রেম যেটা আগে স্বীকার করা হয়েছিল, উভয় পক্ষ যেখানে সাইন করেছিল, সেটাকে উনি এর মাধ্যমে ভায়োলেট করলেন। এখন সমস্যাটা এখানে আবার আমি যেটা বলবো, সমস্যা হলো যে যখন যে কোনো, আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি, যখন কোনো ট্রিটি হয়, যে শক্তিশালী বেশি, জবরদস্ত, ওরাই সব জিনিসটাকে ম্যানিপুলেট করে। এটা এটা মুন্সি ফয়েজ বেশি, অ্যাম্বাসেডার সাহেব ভালো বলতে পারবেন, যে পৃথিবীর বিভিন্ন যে আমরা দেখেছি ট্রিটিগুলোতে, যে পরাজয় স্বীকার করে, যে হেরে যায়, তার খুব একটা সে থাকে না। সেটাই এখানে যেন আমি দেখছি, তারই প্রতিধ্বনি দেখছি। এটা কিন্তু খুবই মানে আমরা যদি মানে আন্তর্জাতিক আইন দেখি, হিউম্যান রাইটস, তার একদম জঘন্য ভায়োলেশন। যে একটা জাতিগোষ্ঠীর যারা ওখানে হাজার বছর ধরে আছে, হাজার হাজার বছর ধরে ওখানে আছে, তাদের প্রতি যে ব্যবহার করা হচ্ছে, সেটা তো কোনো পৃথিবীর কোনো সভ্য মানুষের কোনো মানে যেটা হিউম্যান রাইটস কিংবা অন্য কোনো প্যারামিটারে, এই ধোপে কোনো প্যারামিটারের ধোপেটা টেকে না। কিন্তু আমাদের চোখের সামনে আমরা সেটাই দেখছি। কাজে আমার যেন মনে হচ্ছে যে এটাও প্রলং করা হচ্ছে। এবং শুধু তাই নয়, আমার যেন মনে হচ্ছে যে সামনের যে দুটো ফেজ আসছে, সেখানে আরো আমরা জঘন্য কিছু দেখতে হয়তো পাবো। তখন হয়তো লাস্ট মোমেন্টে এটাও হতে পারে যে ওরা ওখান থেকে সরবেই না, মানে কিছু অংশে সৈন্য থেকে যাবে, জি, ইসরায়েলি সৈন্য, তাও হয়ে যেতে পারে। তবে ওভারঅল যেটা আগের আলোচনায় আমি যেটা শুরু করেছিলাম, সেখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে ডোনাল্ড ট্রাম্প খুবই ধূর্ত। তাকে কিন্তু বোকা বলার কোনো উপায়ই নেই। তার কিন্তু আইকিউ হবে ভেরি হাই, কারণ ওয়ার্টন স্কুলের পড়েছে, যেখানে ব্যবসাতে কিভাবে বিলিয়ন ডলার উপার্জন করা যায়, তার হলো শিক্ষার পটভূমি, মানে পীঠস্থান, মানে ওয়ার্টন স্কুল। আমি কিন্তু ওখানে অধ্যাপক ছিলাম 4 বছর, নট ওয়ার্টনে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে, যার আন্ডারে ওয়ার্টন। আমি জানি যে ওখান থেকে প্রোডাকশন যারা হয়, তারা কিন্তু মানে ব্যবসার ধান্দাবাজি কত প্রকার এবং কি কি, এ সম্পর্কে তারা কিন্তু একদম ওস্তাদ হয়ে বের হয়ে আসে। এবং ডোনাল্ড ট্রাম্প ওগুলোই অ্যাপ্লাই করছে। এবং তার নজর হলো, যেটা আমার সন্দেহ হচ্ছে, যে গাজাটা উনি অ্যানেক্স করে নেবেন আমেরিকা, হুম, নট ইসরায়েল। ইসরায়েল আশেপাশে থাকবে, তারা খুশি হবে যে আমেরিকান যদি ওখানে একটা বেস থাকে, আমেরিকার যদি ওইটা একটা আনক্লেভ হয়ে যায় মেডিটেরিয়ানের পাশে, তাহলে তো আমেরিকার জন্য একটা বিরাট ইসে। এবং এই জন্যই আমার যেন মনে হয় ডোনাল্ড ট্রাম্পের টার্গেট ওটাকে দখল করে। তবে আমার আরো একটা সন্দেহ হচ্ছে, যেটা আমাকে দারুণভাবে দুঃখিত করে এবং আমাকে দারুণ মর্মাহত করে, সেটা হলো ওয়েস্ট ব্যাংক। আমরা কিন্তু নির্বাচনের আগে বারবার বলেছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওয়েস্ট ব্যাংকে মানে হি উইল অ্যালাউ ইসরায়েল টু অ্যানেক্স ওয়েস্ট ব্যাংক এবং প্যালেস্টাইনিদেরকে ওখান থেকে সরিয়ে দেবে। এবং আমরা কিন্তু এই যে একটা হিউম্যান ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু আমরা অতীতে দেখেছি পৃথিবীর ইতিহাসে। এই যে যুক্তরাষ্ট্রে আমি বসে আছি, এখানে আমি সাউথে, এখানে ট্রেইল অফ টিয়ার্স আমরা তো ভুলি নাই। এখানে থাকতো কারা? অ্যামোরো ইন্ডিয়ানরা থাকতো। এখন তারা কোথায়? এই সব জায়গাতে কোনো অ্যামোরো ইন্ডিয়ান নেই। এটা ছিল তাদের অরিজিনাল বাসস্থান। সেখানে মানে শ্বেতাঙ্গরা উড়ে এসে জোরে বসেছি। আমরা আবার তাদের লেজ ধরে এখানে এসে হয়েছি। এখানকার যারা অরিজিনাল লোকজন, তারা কিন্তু কেউ এখানে নেই।
কাজে এই যে জিনিসটা, সেটি আমাকে খুব ভীত সন্ত্রস্ত করছে যে আলটিমেটলি হয়তো অ্যাট দ্য এন্ড অফ ডোনাল্ড ট্রাম্পস টেনিওর অফ 4 ইয়ার্স আমার যেন মনে হচ্ছে গাজাকেও সে অ্যানেক্স করার, ওটাকে অ্যানেক্সই করে নিয়ে যাবে নিজেই, যুক্তরাষ্ট্রের মানে একটা স্যাংচুয়ারি করবে। আর ওদিকে ওয়েস্ট ব্যাংকটাও আমার মনে হয় খুব দুঃখজনকভাবে হয়তো আমরা দেখব যে একটা জনগোষ্ঠী, একটা এথনিক গ্রুপ যারা হাজার হাজার বছর ধরে ওখানে বাস করেছে, তাদেরকে হয়তো উৎখাত করবে। পৃথিবীর ন্যূনতম যে আদর্শ আছে, যে প্রিন্সিপাল আছে, তার ভায়োলেশন হবে আমাদের সবার চোখের সামনে। এটাই আমার সবচেয়ে শঙ্কা। দুঃখজনক পূর্বাভাস। আমি একটা বিরতিতে যাই। আমি এই বিষয়ে মন্তব্য শুনবো যে আসলে যুদ্ধবিরতির বিষয়ে দ্বিতীয় ধাপে পৌঁছানো যাবে নাকি সেখানেও কোনো প্রশ্নবোধক বা কোনো সেখানেও কোনো বিষয় আটকে যাবে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। কথা বলবো ইউক্রেনের সাথে, মানে জেলেনস্কির সাথে যে ট্রাম্পের বৈঠক হচ্ছে, শেষ হয়েছে, সেই বিষয়টিতে খনিজ সম্পদ চুক্তি হয়েছে, সেই বিষয়টি নিয়ে একটু ছোট করে আসবার চেষ্টা করবো। একটা বিরতির পর ফিরছি দুরালা। ফিরে এলাম দুরালাপে। আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম যে গাজায় যুদ্ধবিরতি, মুন্সি ফয়জ আহমেদ, যেটি এখন দেখছি যে ইসরায়েল যেটি প্রলং করবার একটা কথা বলছে, প্রথম ধাপকে দীর্ঘায়িত করবার কথা বলছে এবং দ্বিতীয় ধাপের আগে কয়েকটি শর্ত দিচ্ছে দ্বিতীয় ধাপে যাবার আগে, যে ওই যে যেটি মোস্তফা সরওয়ার বলছিলেনই যে আরো বেশি ইসরায়েলি গাজায় যারা বন্দী হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে 7ই অক্টোবর, এবং তার আগে যেসব ইসরায়েলি বন্দী হয়েছিলেন তাদেরকে। 2, হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। 3, গাজাকে অস্ত্রমুক্ত করা, এবং 4, পুরো গাজায় ইসরায়েলি নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ রাখার পরিকল্পনা করছেন, এবং এই শর্তগুলো ইসরায়েল দিচ্ছে। এরকমটি কি, মানে তাহলে কি মনে হচ্ছে এর মধ্যে তো এতগুলো শর্ত কি এখন মানে গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে মানা হবে? দ্বিতীয় ধাপে কি পৌঁছাতে পারবে নাকি সেখানেও কোনো ঝামেলা বা আটকে যাবে, কি মনে হয়? এখানে অধ্যাপক সরোয়ার যেটা বলছিলেন, মোস্তফা সরোয়ার, যে জোর যার মুল্লুক তার, যে যুদ্ধে যে এগিয়ে আছে, জিতে আছে, যার শক্তি বেশি, সেই সবকিছু ঠিক করে দেয় কি হবে যখন চুক্তির ব্যাপার আসে, কোন রকমের চুক্তির বিষয় আসে, তখন তারা তাদের জোরটা খাটায়। তো সেটা এখানেও হবে, এটাই তো স্বাভাবিক। জোর যার মুল্লুক তার, তাদের এখন হাতে ক্ষমতা, তারা যা ইচ্ছে তাই করতে পারছে। আর যাদের মানে প্যালেস্টিনিয়ানদের পক্ষে তো খুব কেউ দাঁড়াচ্ছে না সত্যি করে অর্থে। মাঝে মাঝে যারা দাঁড়ায়ও তারপরে কিছুদিন পরে তারাও সরে যায়। আমরা দূর থেকে যতই সমর্থন দিই তাতে দিয়ে তাদের খুব লাভ হয় তা তো নয়। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় যে সবকিছুরই একটা সীমা আছে, সেই সীমা পার করলে তারপরে যে কি হবে সেটা বলা যায় না। চিরদিন যে এই ইসরায়েলি ইয়েটা, তাদের যে অত্যাচার চলতে থাকবে, তারা মনে করবে যে তারা যা ইচ্ছা তাই করতে থাকবে, এটা কোনো শেষ হবে না, এটাও আমি মনে করতে রাজি না। কারণ আমি তো সেটা দেখতে চাই না। আমি দেখতে চাই যে প্যালেস্টিনিয়ানরা তাদের দেশে তারা মান সম্মানের সাথে তারা নিজেদের একটা রাষ্ট্র তৈরি করে সেখানে থাকতে পারছে, সেখানে তাদের অবস্থান দৃঢ় করতে পারছে, সেটা আমি দেখতে চাই। সুতরাং আমি সেইভাবে চিন্তা করি যে না, শেষ পর্যন্ত একটা কিছু হবে যার ফলে এই দিন পার হয়ে যাবে, এই দিন আর থাকবে না। তবে কিন্তু আশু যেটা আপনি বলছেন যে যুদ্ধবিরতির ব্যাপারে, সেখানে যেমন তাদের সেই গাজার একেবারে শেষ মাথায়, যেখানে ইজিপ্টের সাথে এদের সীমান্ত, সেখানে ফিলাডেলফিয়া করিডোর বলে একটা ইয়ে আছে, তো সেইটা তারা দখল করে বসে আছে, সেখান থেকে তারা নড়বে না, ইসরায়েলি সৈন্যদের নড়তে দেবে না। তাহলে তো আর নেক্সট ফেজে যাওয়ার সুযোগই হচ্ছে না। তো সুতরাং সেইগুলো তারা যে যেতে চায় না, এবং ইসরায়েল চাচ্ছে যে কিভাবে এটা দীর্ঘায়িত করা যায়। নেতানিয়াহু নানান কারণে এবং ব্যক্তি স্বার্থের কারণেও আছে, কারণ এই যুদ্ধ যদি কোনোভাবে থেমে যায় তাহলে সে খুব বিপদে পড়বে। সেটা আমরা বারবার আমি বলেছি, এখনো বলছি, যে তার বিরুদ্ধে অনেক মামলা আছে যেগুলো এই যুদ্ধের কারণে সেই মামলাগুলো আগাচ্ছে না, কিন্তু যুদ্ধ যেদিন শেষ হয়ে যাবে সেই দিন তার বিরুদ্ধে এই মামলাগুলো তাকে ধরবে ঠেলে শেষে। তো সেই জন্য সে যেভাবেই পারে যুদ্ধটাকে জিয়ে রাখা, আর সেই ব্যাপারে সে তাদের স্বার্থের সাথে ট্রাম্পের স্বার্থ খুব মিলে গেছে। ট্রাম্প ওখানে অন্য জায়গায় যুদ্ধবিরতিতে খুব তিনি চেষ্টা করছেন, সেখানে আরেক স্বার্থ আছে তার, কিন্তু এখানে তিনি যুদ্ধবিরতিতে খুব একটা ইয়ে না। যে আপনি যেটা বললেন যে সে হয়তো পশ্চিম তীরও দখল করবার জন্য
ইসরায়েলিদেরকে উৎসাহিত করতে পারে, করছে। এবং ইসরায়েলি ইতিমধ্যেই পশ্চিম তীরে নতুন করে তারা বিভিন্নভাবে নির্যাতন বৃদ্ধি করছে। তাদের সৈন্যরা এবং ওখানে যারা অবস্থান করছে বেআইনিভাবে, তারা ওখানকার স্থানীয় লোকজনকে অনেক, এর মধ্যে বেশ কয়েকদিনের মধ্যে 2000-এর বেশি লোকের মৃত্যুর কথা আমরা শুনতে পাচ্ছি। তো সুতরাং এগুলো তারা যে এটা সহজে বন্ধ করবে তা তো নয়, একেবারে কোনো রকমের বাধ্য না হলে, আর সেই বাধ্য করবার ক্ষমতা আছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সবাই মিলে যদি তাকে বাধ্য করে। নইলে তারা যদি তার এই মানবতা বিরোধী এই অপরাধকে এবং গণহত্যাকে যদি মদত দিতে থাকে, তাহলে এটা থামার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। তবুও যদি তারা সত্যি সত্যি এগুলো দখল করে নিতে যায়, হয়তোবা যে আরব দেশগুলো এখন বেশি সাহস দেখাতে পারছে না, তখন হয়তো মরিয়া হয়ে তারাও কিছু করে ফেলতে পারে। আমরা সেই আশায় থাকা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। জি, জি, অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আমি গাজী আব্দুর রশিদ, আপনার কাছ থেকেও এই মন্তব্য জানতে চাইবো, এবং তারপরেই রাশিয়া ইউক্রেন মানে গাজা যুদ্ধবিরতির প্রসঙ্গ নিয়ে কথা বলবার পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে চাইবো। যদি আপনি একটু মানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর বিষয়ে একটু আপনার মতামত জানান। কায়রোতে যে, ধন্যবাদ আপনাকে। কায়রোতে যে আলোচনা শুরু হয়েছে দ্বিতীয় ধাপে, সেই আলোচনায় কাতার, সৌদি আরব, মিশর, ইভেন ইসরায়েলের, আমেরিকা তো আছেই, ইসরায়েলের প্রতিনিধিও সেখানে গেছেন। এবং তারা প্রলং করার যে চেষ্টা করছে, দূরভিসন্ধি করছে, সেটাতে হামাস মানবে না। হামাস স্পষ্ট করে বলে দিয়েছে যে আলোচনা করে প্রতি সপ্তাহে 3 জন করে বন্দীকে শুধুমাত্র আমরা ছাড়বো, এবং যে 58 জন বন্দী এখনো তাদের কাছে আছে পণবন্দী, তাদেরকে এইভাবে ছাড়া হবে। সেখানে ইসরায়েল বলছে যে 34 জনকে মেরে ফেলা হয়েছে, বাকি জন কিন্তু হামাস সে দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে আলোচনা করে দ্বিতীয় ফেজে যেতে হবে, এবং আলোচনা ছাড়া এই পণবন্দীদের মুক্ত করে দেয়া হবে না এবং জীবন থাকবে না। আপনি 23 অক্টোবর থেকে শুরু করে এই 16 মাসের যে যুদ্ধটা হলো, হামাস তো ছোট্ট একটা শক্তি, এবং সেখানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ সমস্ত শক্তি একদিকে। তারা কিন্তু হামাসের এই গুটি কয়েক মিলিয়ন মানুষের কাছে পরাজিত হয়েছে। এটা আমি বলবো অন্যভাবে পরাজিত হয়েছে তারা। এবং এই যুদ্ধবিরতি যে হলো, সেটাও কিন্তু পরাজয় মেনে নিয়েই তারা যুদ্ধবিরতিতে এসেছে, তাছাড়া কিন্তু এটা হয়নি। ফলে হামাসের বিজয় হয়েছে, এটা আমরা বলতে পারি একটা দৃষ্টিকোণ থেকে। তবে ওই যে শোষক এবং শোষিত, তো তারা শোষকের ভূমিকায় আছে। বর্তমান বিশ্ব সভ্যতায় শোষক বলতে পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আমরা জানি না কতটা সভ্য হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কথাটা এভাবে বললে অন্যভাবে নেবেন না কেউ, যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচন করে যে দেশের মানুষ, যে ব্যক্তি শুধু অর্থ ছাড়া কিচ্ছু জানে না, তার বিরুদ্ধে এখনো কেলেঙ্কারি নেই যা আমরা মুখে আনতে পারবো, তারপরেও তিনি প্রেসিডেন্ট হয়েছেন সেখানকার, এবং সেই দেশের মানুষ ভোট দিয়েছে। যিনি গোটা বিশ্বকে তছনছ তিনি একজন দাগী আসামি, খেলায় পরবর্তীতে আসবো। হ্যাঁ, একজন দাগী আসামি, এবং আরো বহু রকম অপরাধ তার বিরুদ্ধে আছে, তারপরেও তিনি প্রেসিডেন্ট। এবং তিনি গণতন্ত্রের কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, বহু কিছু বলে যাচ্ছে। এগুলো অসভ্যতা ছাড়া, বর্বর ছাড়া, এবং খুব নিচু মনের মানুষ ছাড়া এগুলো করতে পারে না। যে কথাটি আমি বলছিলাম, যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মানুষ শেফিক, তিনি বলেছেন যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ট্রাম্প তার নিজের দেশকে বিতর্কিত করেছে এবং বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে একেবারে শূন্যে নামিয়ে দিয়েছে। এবং আরো একজন, আমি জেরাল্ড বেকারের কথা বলছি, ওয়াল স্ট্রিট জার্নালের একজন নিবন্ধক, তিনি কিন্তু একটা কথা, মারাত্মক কথা বলেছেন, যে বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্পের যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে বর্তমানে, সেই যুদ্ধের পরিণতি একসময় যুক্তরাষ্ট্রকে তলানিতে নামিয়ে দেবে, এবং যুক্তরাষ্ট্রের ধ্বংস হয়তো এখান থেকেই হতে পারে। এই কথাকে অস্বীকার করার জন্যই ফলে হামাসদেরকে নিশ্চিহ্ন করে দেয়া এবং ডোনাল্ড ট্রাম্পের যে আকাশ কুসুম পরিকল্পনা, লোভী পরিকল্পনা, সেটা সফল হওয়ার আমি কোনো দেখি না। আমিও তো দেখি না একজন হামাসের বা গাজাবাসী, ফিলিস্তিনবাসী বেঁচে থাকতে হামাসের ওই ফিলিস্তিনের ভূমি থেকে তারা কিন্তু বেরিয়ে যাবে না, একদম নিশ্চিহ্ন কখনোই করা যাবে না। পোড়ামাটি নীতি যতই গ্রহণ করুক,
যতই পদদলিত করুক, ষড়যন্ত্র করুক, সেটাকে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, আরব বিশ্বের দেশগুলো তারা তো চাটুকার টাইপের আর মেরুদণ্ডহীন। মোস্তফা সরোয়ার বলছিলেন অনেকটা মেরুদণ্ডহীন। একমাত্র ইরান ছাড়া অন্য কোনো দেশ ফিলিস্তিনকে এবং তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য কোনো অগ্রণী ভূমিকা পালন করেছে দেখা যায় না। ইরান এখনো স্পষ্ট ভাষায় বলেছে ইসরায়েলকে যে তার এই যে বোকামিপূর্ণ, আর গতকালকেই তো ইরানের ISIS এর প্রধান জেনারেল সালামি তিনি বলেছেন যে বিশ্ব সভ্যতা যদি গত 46 বছরে শিক্ষা না পেয়ে থাকে, তাহলে সেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করব। যতই আমাদের উপরে এখন তেল নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে নতুন করে, তারা তেল বিক্রির শূন্যতে নিয়ে আসবে, কিন্তু সেটা ইরান ভয় পায় না ওতে। এবং ড্রোনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে এই অতি সম্প্রতি, গত 2 দিন, এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি তারা প্রয়োগ করেছে এবং আলোচনার কথাও বলছে। কতটা বেহায়া ডাবল স্ট্যান্ডার্ড, একদিকে আলোচনা করবে, একদিকে চাপ প্রয়োগ করবে, নিষেধাজ্ঞা দেবে। তো এগুলো থেকে ইরান স্পষ্ট ভাষায় বলেছে যে তারা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী নয়। তারা সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় এলে তবেই মাত্র আলোচনা করবে যুক্তরাষ্ট্রের সাথে। এবং ইসরায়েলকেও বলে দিয়েছে প্রয়োজনে ট্রু প্রমিস 3/3 সেটার জন্য ইরান প্রস্তুত আছে। ফলে মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল নিয়ে খুব দ্রুত খুব বেশি কিছু তারা সফল হয়ে যাবে এমনটি আশা করা আমার মনে হয় দুরূহ একটা ব্যাপার। হ্যাঁ, সংকট আছে, কাজী দুর্বলতা আব্দুর আছে, রশিদ, অনেক সীমাবদ্ধতা আছে। ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। আমি এবারে একটু এই প্রসঙ্গটা কথা বলতে চাইবো যে মানে গাজার যুদ্ধবিরতি নিয়ে কথা বলছিলাম, ইউক্রেনের যুদ্ধবিরতির কি অবস্থা? ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেন যে তিনি ক্ষমতা নেবার একদিনের মধ্যে যুদ্ধ থেমে যাবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাবে। গত সপ্তাহেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যুদ্ধবিরতির কথা তারা ভাবছেন না এখনো। কি হচ্ছে ডক্টর মোস্তফা সরওয়ার? হ্যাঁ, ইউক্রেনের ব্যাপারেও কিন্তু আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যবসায়ী বুদ্ধি, ওখানেও কিন্তু আমরা দেখছি যে তার যে প্যাটার্ন, মানে অ্যাম্বাসেডর মুন্সিফ ফয়েজ, অ্যাম্বাসেডর সাহেব আরো ভালো, কারণ উনি অবজার্ভ করেন এগুলো। আমরা কিন্তু একটা প্যাটার্ন অলরেডি সেট হয়ে গেছে। আমরা কি দেখছি যে সব জায়গাতেই তার বাণিজ্য বুদ্ধি মানে আসছে, যে ইউক্রেনের ব্যাপারেও তাই, যে ইউক্রেনকে প্রেশার দিচ্ছে। এতদিন ইউক্রেনকে দারুণ সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। এবং আমি একটা কবিতার বইও লিখেছি ইংরেজিতে, ওটা আন্ডার মানে হবে, বইটার নাম হলো উন্ডেড সানফ্লাওয়ার। এটা আমি ইউক্রেনের সাধারণ মানুষের দুঃখ নিয়ে আমি লিখেছিলাম। এটা জন হপকিন্স এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স প্রেস থেকে বের হবে। এই যে ভদ্রলোক মানে ডোনাল্ড ট্রাম্প, তার যে ব্যবসায়ী বুদ্ধিও আমরা ওখানে দেখছি। এবং এর জন্য আমি আজকে বলবো দর্শক মন্ডলী, আমি একটা বই লিখেছিলাম, বইটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাট। আমি তাকে, এটা আমার 4 বছর আগের আর্টিকেল, এবং পরে বইটা বের হয়েছে প্রায় বছর খানেকের মতন। এই বইটা বিক্রি হয়ে গেছে সব, শুনেছি পাবলিশার বলছে স্যার অল সোল্ড। এই বইটা কিন্তু আমি কিন্তু এক্সপোজ করেছি যে উলঙ্গ সম্রাট, তাকে কিন্তু তার কিছু ঢাকা ঢোকা লাগবে না, এবং সে কিন্তু এর মধ্যে সে নিজকে রাজা বলেছে যে হি ইজ এ কিং রিসেন্টলি। তারপরে আমি দেখেছি যে অনেক পত্রিকাতে মুকুট সহ তাকে ক্যারিকেচার করেছে। তো এই লোকটা ইউক্রেনের ব্যাপারে যে কাণ্ডটা করছে, আমরা দেখব যে জেলেনস্কিকে, ইউক্রেনকে আমরা যাকে আমাদের কলোকিয়াল ভাষায় বলি ফাটা বাসে পড়ে যাওয়া। হ্যাঁ, ফাটা বাসে পড়ে যাওয়া, আপনি এদিকেও নড়তে পারবেন না, ওদিকেও নড়তে পারবেন না, দু জায়গাতে গেলে আপনি ইনজিওর্ড হয়ে যাবেন। সেই মানে জেলেনস্কি এবং ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্প ফাটাবাসের মধ্যে ফেলে দিয়েছে। এই ভদ্রলোক, ওদিকে রাশিয়ান আক্রমণ চলছে একদিকে, ওটা প্রতিহত করা তার জন্য করতে হলে তার যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া চলবে না। আর এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে বলছে যে তোমার যত রেয়ার আর্থ মিনারেল, এগুলোর রাইট আমাকে। আবার ওই ব্যবসায়ী বুদ্ধি যে ওর যে মানে ওনাদের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে, সেটা যদি তুমি আমাকে দাও, হ্যাঁ, তাহলে তোমাকে আমি সমর্থন করব। তার অর্থ আবার মানে ইউক্রেনের আমার খুব দুঃখ হচ্ছে যে দেশটা তার বিরাট 20% মতো ল্যান্ড হারিয়েছে রাশিয়ার কাছে, আর এখন যুক্তরাষ্ট্র তার রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, দেশটার কিন্তু ইকোনমিক যে এরিয়াগুলো ছিল যেখানে তার মিনারেল ইন্ডাস্ট্রিজ, সেটা কিন্তু ওই যে 20%, ওটা কিন্তু রাশিয়া নিয়ে নিয়েছে। পোর্ট ফ্যাসিলিটিস, হ্যাঁ, মানে একমাত্র ওডেসা বাদে আর সব নিয়ে নিয়েছে। আর এদিকে তার বাকি যা আছে সেটা আবার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সেটা নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।
কাজী এই যে মানে ব্যাপারটা যে যুক্তরাষ্ট্র, আমি যে বললাম যে পৃথিবীতে মানে আমরা দেখছি ভিয়েনা ট্রিটির পর, আফটার দ্য এন্ড অফ দ্য নেপোলিয়নিক ওয়ার 1815 পর থেকে যে বিভিন্ন যুদ্ধ, সংঘাত, মীমাংসা সব মিলে যে একটা বন্দোবস্ত তৈরি হয়েছিল, যেটা বর্তমানের ইউনাইটেড নেশনস অ্যান্ড এক রাষ্ট্রের সঙ্গে এক রাষ্ট্রের কি ধরনের সম্পর্ক হতে পারে, কিভাবে হিউম্যান রাইটস রক্ষা হতে পারে, সব যেন মনে হয় ভেস্তে যাচ্ছে। মানে এভরিথিং ইজ অন দ্য ফায়ারিং স্কোয়াড। কাজেই আমি যেন মনে করছি যে খুবই দুর্ভাগ্যজনক ইউক্রেনের ব্যাপারে। তবে আমার ধারণা যে ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্র উইথড্র করলেও মানে ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো তাদের সহায়তায় আমার মনে হয় যে সম্মুখ যুদ্ধ না হলেও হয়তো ভবিষ্যতে আমরা দেখব গেরিলা ওয়ারফেয়ার, যেটা প্রথমই তার ইউক্রেন যদি প্রথম থেকে গেরিলা ওয়ারফেয়ারে চলে যেত তাহলে হয়তো ভালো হতো। তবে বর্তমানে যে জিওগ্রাফিক্যাল যে সেট আপটা আমরা দেখছি ইউক্রেনে, তাতে একটা গেরিলা যুদ্ধ ক্যান সাস্টেইন। কারণ জনসংখ্যা যারা ওই ওই নদীটার পশ্চিমের দিকে ওই যে রিমেইনিং 80% ল্যান্ডে যে লোকরা বাস করে, তারা কিন্তু ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে এবং তারা তার মানে নিজের আসলে জীবনকে যুদ্ধ থামার কোনো জায়গা দেখছেন না ডক্টর মোস্তফা সরোয়ার। আমি বরং একটা বিরতি নিয়ে আসি, জি আমি মনে হয় স্পষ্ট একটা বিরতি নিয়ে আসি। বিরতির পরে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাইবো, জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠক, সেই খনিজ চুক্তি নিয়ে, সেটাও কতদূর বা কি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো। ফিরছি বিরতির পর দুরালা। ফিরে এলাম দুরালাপে, যেটি নিয়ে কথা বলছিলাম মুন্সি ফয়েজ আহমেদ। মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আছে বা হতে যাচ্ছে বলে মনে করেন কিনা? ট্রাম্প যেভাবে ভোল পাল্টান তাতে আসলে তাকে প্রেডিক্টও করা যায় কিনা? এক সপ্তাহ আগেই তিনি বললেন যে জেলেনস্কি তিনি স্বৈরশাসক, তিনি একনায়ক, তিনি বলে দিলেন। তারপরে এই খনিজ চুক্তির আগে, ওয়াশিংটনে বৈঠকের আগে তিনি বলছেন, তার প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে আমি এটা বলেছি নাকি, তাকে ডিক্টেটর বলেছি নাকি, এটা তিনি নিজেই বিশ্বাস করেন না, এরকম ভাবে তিনি কথা বলছেন যে তিনি নিজে যেন বলেনি। কি মনে হচ্ছে, মানে ট্রাম্পের নীতি কি হবে আর পরিণতি কি হবে? ট্রাম্পের নীতি তো একটু আগে আমরা দেখছিলাম যে উনি ওনারা দুই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টও সাথে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা প্রেসের সাথে কথা বলছেন, সেটা আমাদের টেলিভিশনে দেখছিলাম। তো সেখানে একটা জিনিস দেখলাম যে জেলেনস্কি অত্যন্ত চিন্তিত এবং খুব মনক্ষুণ্ণ হয়ে তার মনের কথাগুলো বলার চেষ্টা করছেন, যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট পছন্দ করছেন না। তখন তারা ওই প্রেসের সামনেই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কি বলা যায় খারাপ ভাবে কি বলে প্রেসিডেন্ট জেলেনস্কিকে অপমান করলেন বলা যায় আর কি, যে তারপরে তাকে নানান ভাবে করার চেষ্টা করলেন। তো শেষ পর্যন্ত যেটা হলো যে এ বলছে জেলেনস্কি চাচ্ছে যে ঠিক আছে ডিল যাই করো, কিন্তু একটা জিনিস ইনশিওর করো যে তোমরা আমার সিকিউরিটি নিশ্চিত করবার জন্য কিছু গ্যারান্টির ব্যবস্থা করো। সেটা কি তিনি সেটা স্পেসিফিক্যালি কিছু বলেন নাই, কিন্তু চাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সবাই মিলে তার যেখানেই এখন লাইন টানা হোক সেখানেও যাতে তিনি নিরাপদ থাকেন, ইউক্রেন নিরাপদ থাকে, ওটার উপরে আবার যাতে আক্রমণ না আসে সেটা নিশ্চিত করবার জন্য কোনো ব্যবস্থা যাতে গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেটা বারবার বলার চেষ্টা করছেন। আর বলতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে যে না, আমরা যে ডিল করছি এই ডিলটা হলেই তুমি নিরাপদ হবে, এইটা বোঝানোর চেষ্টা করছেন যে আমরা তো তোমাকে যে ডিল দিচ্ছি, এই ডিলে আসো তাহলে দেখবা যে তোমার নিরাপত্তা নিশ্চিত হবে। অনেকে যেটার এক্সপ্লেনেশন করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ওখানে ব্যবসায়িক স্বার্থ নিয়ে থাকে তাহলে তাদের যে ব্যবসায়ীরা ওখানে ব্যবসা বাণিজ্য করবে তাদের নিরাপত্তার জন্য তো একটা ব্যবস্থা কিছু করতে হবে, সুতরাং এটা ইনডিরেক্টলি হলেও একটা ব্যবস্থা হবে, এটা বোঝানোর চেষ্টা। কিন্তু জেলেনস্কি ওইটাতে যথেষ্ট মনে করেন না, সুতরাং তিনি ইনসিস্ট করছেন যে যাতে স্পেসিফিক কিছু গ্যারান্টিজ তার এই চুক্তিতে আসে। তো এই পর্যন্ত আমি দেখেছিলাম, তারপরে তার দেখতে পারিনি। তো সুতরাং মনে হচ্ছে যে তাদের আজকে যে ডিল যদি সইও হয় তবে তাতে কিন্তু সত্যিকার অর্থে দুই পক্ষের মধ্যে কোনো সদ্ভাব তৈরি হচ্ছে না। এটা নিয়ে আরো
কাজ জি। করতে হবে দুই মুন্সি পক্ষকে, ফয়েজ আহমেদ, তাহলে আপনাকে এটা হবে। ধন্যবাদ। মানে ওই আর যে জিলের কথা এখানে বলছেন, একটি যেটি কথা বলতে ডক্টর হবে, মোস্তফা সরোয়ার বলছিলেন। জি, একটি কথা বলেন। বলে নেই, সেটা হচ্ছে যে এটা তো আরেক পক্ষ আছে, পুতিন বা রাশিয়া। তো সেখানে মনে হচ্ছে যে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে যেসব কথাবার্তা দিয়েছেন, যেসব আশ্বাস দিয়েছেন, সেইগুলো রক্ষা করার জন্য একটা অবস্থানে দাঁড়িয়ে আছেন, এবং পুতিনের কাছ থেকেও তিনি রেয়ার আর্থের একটা ডিল আশা করছেন। পুতিনও সেরকম একটা কথা দিয়েছে যে রাশিয়াও আমেরিকার সাথে রেয়ার রেয়ার আর্থের ব্যাপারে এবং অন্যান্য মিনারেলস এর ব্যাপারে একটা চুক্তিতে আসতে ইচ্ছুক। জি, মুন্সি ফয়েজ, আপনাকে ধন্যবাদ। গাজী আব্দুর রশিদ, খুব ছোট করে আপনার কি মনে হয় তাহলে, যেটি ডক্টর মোস্তফা সরোয়ার বলছিলেন, জেলেনস্কি বা ইউক্রেন ফাটা বাঁশের মধ্যে পড়ে গেছে, ফাটা বাঁশে পড়েই আসলে তাকে এই চুক্তিতে যেতে হচ্ছে? কিছুদিন আগেও তিনি বলছেন আমি তো দেশ বিক্রি করতে পারি না, যখন এই চুক্তির বিষয়ে ট্রাম্প চাপ প্রয়োগ করছেন তিনি বলছেন আমি তো দেশ বিক্রি করতে পারি না। এখন এসে তিনি ওই মনক্ষুণ্ণ অবস্থায় বা মন মরা অবস্থায়, যেটি মুন্সি ফয়েজ আহমেদ বলছিলেন যে তিনি আসলে যাচ্ছেন, বৈঠক করছেন, তিনি কি আসলে মানে কি অবস্থায় পড়ে তিনি এটি করছেন এবং তার পরিণতি কি হতে যাচ্ছে? ধন্যবাদ শারমিন আপনাকে। আপনি খুব চমৎকার করে বলেছিলেন যে ট্রাম্প ভোল পাল্টান। তো এই ভোল পাল্টানো একটা চরিত্রের শক্তিধর মানুষের কাছে জেলেনস্কি তো কিছুই না, এবং তিনি ফাটাবাসের মধ্যেই পড়েছেন। সামরিক জোটে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য 3 বছর আগে যুদ্ধ শুরু হয়েছিল। ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন যে ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যান আপনি। আচ্ছা, এরপরে কি হলো যে খনিজ চুক্তি, যে রেয়ার আর্থ যে চুক্তি, এখন যে চুক্তি স্বাক্ষর হবে, সেখানে ট্রাম্প কিন্তু স্পষ্ট বলেছেন যে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা সেখানে দিয়েছেন, এবং তার জন্য খনিজ চুক্তিতে তিনি সই করিয়ে নেবেন। তো রাশিয়া সেই কথাটা ইউক্রেন অস্বীকার করেছে। জেলেনস্কি বলেছে যে 500 বিলিয়ন ডলারের যে পরিমাণ ঋণের কথা বলেছে, এই পরিমাণ তারা দেয়নি, যে অস্ত্র দিয়েছে, এবং তারা যে সিকিউরিটি চাচ্ছে সেটাও দেবে না। স্পষ্ট করে ট্রাম্প বলে দিয়েছে যে আমি খুব বেশি নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি না, এটা ইউরোপ দেখুক, ফলে দেবে না। এবং রাশিয়ার সাথে, বিশেষ করে পুতিনের সাথে তার যে আলাদা সম্পর্ক আছে সেটা আমরা জানি না, সেদিকে সে যেতে পারে, এবং তার স্বার্থ রক্ষার জন্যই সে হয়তো বেশি পরিমাণে এর আগের বারের নির্বাচনে পুতিন তাকে সহায়তা করেছিল এমন কথাও কিন্তু আছে নানাভাবে। ফলে পুতিনের দিকটাই সে বেশি দেখবে। ইউক্রেন যুদ্ধটা এক্ষুনি যে বন্ধ হয়ে যাবে এটা মনে হচ্ছে না, এবং এটি আরো আপনি মনে করছেন? প্রলম্বিত কাজী হবে। আব্দুর রশিদ, আপনাকে এবং ধন্যবাদ। আমার হাতে একদমই সময় আছে না, আমি 30 সেকেন্ড ডক্টর মোস্তফা সরোয়ার এই বিষয়ে যদি বলেন, 30 সেকেন্ড। হ্যাঁ, ওই যে যেটা আমরা দেখলাম যে ইউক্রেনের ব্যাপারে ফাইনালি যেটা হতে যাচ্ছে সেটা এখনো কিন্তু ক্লিয়ার না, এটা কোন দিকে যায়। তবে আমার ধারণা যে ইউক্রেনের যে অংশটা ইউক্রেন পাবে, সেই অংশের জনসাধারণের কিন্তু দেশপ্রেম এবং ইউক্রেন হিসেবে যে একটা জাতীয়তাবাদ সেটা রয়েছে। কাজে এই যুদ্ধ যদি কাগজে কলমেও শেষ হয়ে যায়, কিন্তু গ্রাউন্ডে এই যুদ্ধ শেষ হয় কিনা তাতে আমার কিন্তু দারুণ সন্দেহ আছে। ইট কুড টার্ন ইনটু এ লং গেরিলা ওয়ারফেয়ার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার, অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ এবং গাজী আব্দুর রশিদ। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দূর আলাপ থেকে।